সমুদ্রের নিচের সাবমেরিন কেবল যদি শার্ক কেটে ফেলে তাহলে সেটাকে ঠিক কি করে করা হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিভাবে তারা জানতে পারে যে হাজার হাজার মাইল বিস্তৃত সমুদ্রের নিচের সাবমেরিন কেবলের কোথায় কাটা হয়েছে। এই ভিডিও থেকে শুরু করে পুরো ইউটিউব, ফেসবুক, টিকটক, এমনকি পুরো গ্লোবাল মিডিয়াই একটার সাথে আরেকটা পুরোপুরি কানেক্টেড হয়ে আছে। আর পুরো পৃথিবীর প্রায় 90%-এরই বেশি তথ্য সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন কেবলের মাধ্যমে ট্রান্সফার হয়। আসলে এটা হচ্ছে গিয়ে পৃথিবীর এমন একটা রোড যেটাকে আমরা ডেইলি লাইফে ইউজ তো করি, তবে কখনো দেখতে পাই না। আসলে আন্ডার ওয়াটার কেবল বা সাবমেরিন কেবল সমুদ্রের নিচে এমন করে বিস্তৃত অবস্থায় আছে যেটা প্রত্যেকটা কন্টিনেন্টকে খুবই ওয়েলভাবে কানেক্টেড করে ফেলে। এগুলো নর্মালি সর্বোচ্চ 8,000 মিটার নিচে স্থাপন করা হয়, যেখানে প্রেশার 5,300 কেজি পার স্কোয়ার ইঞ্চিতে হয়। এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে এমন প্রেশার যদি মানুষের পায়ের ছোট আঙ্গুলের উপরে একটা আফ্রিকান হাতি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে যতটা প্রেশার হবে এইটা হবে ততটা প্রেশার। আর এত ভয়ানক প্রেশার নিয়েও সমুদ্রের নিচের সবচেয়ে ছোট যেই সাবমেরিন কেবল ট্রান্সফার করা হয়েছে সেটা হচ্ছে আজারবাইজান থেকে শুরু করে তুর্কমেনিস্তান পর্যন্ত, যেটা ব্ল্যাক সির নিচ দিয়ে নেওয়া হয়েছে, যেটার দৈর্ঘ্য প্রায় 300 কিলোমিটার। আর পৃথিবীর সবচেয়ে বড় যেই সাবমেরিন কেবলটা সমুদ্রের নিচ দিয়ে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 6,600 কিলোমিটার লম্বা, যেটার নাম দেওয়া হয়েছে মারিয়া কেবল। এটা আমেরিকার ভার্জিনিয়া থেকে শুরু করে আটলান্টিক সমুদ্রের নিচ দিয়ে গভীর কিছু ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করে স্পেনের বিলবাও শহর পর্যন্ত চলে আসে। আর যদি আমরা সমুদ্রের নিচে পুরো পৃথিবীতে যতগুলো কেবল বিছানো হয়েছে সেগুলোর দৈর্ঘ্য মাপতে যাই তাহলে এটা হবে 1.4 মিলিয়ন কিলোমিটার। আপনার জানার জন্য বলে দেই এটা লম্বায় এতটাই বড় যে আমাদের প্ল্যানেটের যদি প্রত্যেকটা গ্রহকে এটা দিয়ে একবার করে বেঁধে ফেলা হয়, তাদের চন্দ্রগুলোকেও যদি একবার করে বেঁধে ফেলা হয় তাহলেও এতটা কেবল বেঁচে যাবে যেটা দিয়ে পৃথিবীকে আরও একবার বেঁধে ফেলা যাবে। এখন এটা তো নর্মাল একটা ব্যাপার, এত এত কেবল সমুদ্রের 8,000 মিটার নিচে বেছানো খুবই সহজ যে একটা কাজ এমনটাও না। আসলে 1 কিলোমিটার কেবল বেছানোর জন্য সবচেয়ে বেশি যেই খরচ হয়েছিল সেটা হয়েছিল $2.5 মিলিয়ন। এখন আপনি নিজেই ক্যালকুলেট করে নিন যে 1.4 কিলোমিটার কেবল বেছাতে আসলে কত টাকা খরচ হয়েছিল। আর এখানেই কোয়েশ্চেনটা চলে আসে যে আসলে এই কেবলগুলো বিছিয়ে আমাদেরকে কানেক্ট করার কেই বা দরকার ছিল, এত টাকা খরচ করার কেনই বা দরকার ছিল, যেই কাজটা আজকের দিনে স্যাটেলাইট খুবই সহজে তার ছাড়াই করে দিচ্ছে। আমরা তো চাইলে স্যাটেলাইটের মাধ্যমেই ওয়্যারলেসলি নিজেদেরকে কানেক্ট করেই ফেলতে পারি। আসলে পুরো পৃথিবীর মধ্যে 493টা সাবমেরিন কেবল আছে, আর প্রত্যেকটা কেবল 4,000 টেরাবাইট ডেটা ট্রান্সফার করতে পারে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। আর আপনার বোঝার জন্য বলে দিই এই ডাটার পরিমাণ এত বেশি যে একসাথে যদি 80 মিলিয়ন মানুষ একটা 4K মুভি একই সময় স্ট্রিম করা শুরু করে তাহলেও কোনো সমস্যা হবে না। আর এমনই ঠিক 493টা কেবল আছে। আর যদি আমরা এই কাজটা স্যাটেলাইটের মাধ্যমে করতে যাই তাহলে একটা স্যাটেলাইটের মাধ্যমে সেই 4K মুভিটাই মাত্র 24,000 মানুষ একই সঙ্গে স্ট্রিম করতে পারবে। এখন মানুষের চাহিদা যেহেতু বেশি, এই জন্য মানুষের চাহিদা পূরণ করার জন্য হবে এটা বেশি বেশি করে স্যাটেলাইট আকাশে পাঠানো হবে, আর আকাশে জঞ্জালের পরিমাণ একটু বেশিই বেড়ে যাবে। আর তাছাড়া স্যাটেলাইট মেনটেন করার কষ্ট অনেক বেশি, আর সেটাকে রিপেয়ার করার কষ্ট অনেক বেশি। আর যদি ভুল করেও স্যাটেলাইটের মধ্যে মেজর কোনো সমস্যা চলে আসে তাহলে সেটাকে রিপ্লেস করার জন্য $400 মিলিয়ন খরচ করতে হবে। আর শুধুমাত্র এই জন্যই কেবল বিছানোটা খুবই সহজ এবং সাশ্রয়ী স্যাটেলাইট বা ওয়্যারলেস কানেকশনের তুলনায়। এখন যেহেতু সমুদ্রের নিচের এই তার বা এই হাইওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে কয়েক হাজার টেরাবাইট ডেটা ট্রান্সফার হয়, এই জন্য নর্মালি আমাদের ধারণা হতেই পারে যে হয়তোবা এই হাইওয়েটাও অনেকটা চওড়া হবে বা তারগুলো অনেক বেশি মোটা হবে। মানে আমাদের ঘরে যেই অপটিক্যাল ফাইবার কেবল দেয়া হয় তার তুলনায় হয়তোবা এটা একটু বেশি মোটা হবে। তবে আসলে ব্যাপারটা এমনটা না। যদিও এই তারটা দেখতে অনেকটা মোটা রকমের দেখা যায়, তবে এইটার মাঝখানের যেই অপটিক্যাল ফাইবার তারটা দেয়া হয়েছে সেইটা চুলের মতোই চিকন একটা তার। তো এখন কোয়েশ্চেন এটাই চলে আসে যে কিভাবে এই চুলের মতো চিকন এই তারটা দিয়ে এত এত বেশি ডাটা এত দ্রুত ট্রান্সফার হতে পারে। আসলে এখানে যেই তারটা আমরা দেখতে পাচ্ছি, মানে চুলের মতো চিকন যেই তারটা, এটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার কেবল। আর এই তারটা বানানো হয় হয়তো প্লাস্টিক নয়তোবা গ্লাস দিয়ে। আসলে এই তারটার মধ্য দিয়ে ছোট ছোট লাইট ট্রাভেল করে যেগুলো ডাটাগুলোকে ছোট ছোট প্যাকেট আকারে নিয়ে যায়। আসলে প্রথমে যখন কম্পিউটার থেকে আমরা কোনো রিকোয়েস্ট করি তখন ইলেকট্রিক সিগন্যালটাকে একটা ট্রান্সমিটারের মাধ্যমে লাইটের সিগন্যালে কনভার্ট করা হয়। আর ট্রান্সমিটার এই কাজটা হয়তোবা এলইডি বা নর্মাল লাইটের মাধ্যমে করে থাকে। আর এই লাইটের পার্টগুলোকে বাইনারি সিস্টেমে পাঠানো হয়। আর আমরা যেমনটা জানি বাইনারিতে শুধুমাত্র দুইটাই সংখ্যা থাকে, 0 আর 1। যেখানে আমরা লাইট দেখতে পারি সেটার মানে হচ্ছে 1, আর যেটা ফাঁকা সেটাকে বলা হয় 0। আসলে যখন এখান দিয়ে ডাটাগুলো ট্রান্সফার হয়
তখন এগুলোকে সমন্বয় করার কাজটা থাকে কোরের উপরে। আর কোরটাই হচ্ছে গিয়ে সেই চিকন তারটা যেটাকে আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম। আর কোরের উপরে যেই কাভারটা দেয়া হয় সেটাকে বলা হয় ক্লেডিং। আসলে এই ক্লেডিংটাই লাইটগুলোকে বাইরে আসতে বাধা দেয়। আসলে যদি লাইট কোর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার ট্রাইও করে তাহলে ওই ক্লেডিংটা লাইটগুলোকে আটকে দেবে। আর এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নর্মালি যখন এই লাইটগুলো ট্রাভেল করে তখন অনেকটা দূরে যাওয়ার পরে এগুলো অনেকটা উইক হয়ে যায়। এই জন্য প্রত্যেক 100 মিটার পর পরে একটা রিপিটার লাগানো হয়, যেই রিপিটারটা লাইটের সিগন্যালগুলোকে আবারও নতুন করে ফাস্ট করে দেয়। আর এই প্রসেসটাকে কমপ্লিট করার জন্য কোর আর ক্লেডিংয়ের উপরে কপারের আরও একটা কাভার দেওয়া হয়, যেখানে 10,000 ভোল্টের ডিসি কারেন্ট দেওয়া হয়। আসলে যেহেতু সমুদ্রের নিচে কোনো কারেন্টের ব্যবস্থা নেই এই জন্য এই কপার কাভারটা ইউজ করা হয়। আর এইটার কারেন্টটাকে ইউজ করে পরবর্তীতে রিপিটারগুলোকে হিট করা হয়। নর্মালি অপটিক্যাল ফাইবার কেবল একসাথে মাল্টিপল সিগন্যালও ট্রান্সফার করতে পারে। আর এই প্রসেসটাকে বলা হয় ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা WDM। নর্মালি অনেকগুলো কালারের লাইটগুলোকে ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর এই নানান রঙের কালারের লাইটগুলোর মধ্যে নানান রঙের ডাটা থাকে যেগুলোকে সে একই সাথে ট্রান্সফার করে নিয়ে যায়। এখন যেমনটা আমরা জানি যে লাইটের স্পিড বা স্পিড অফ কিলোমিটার হয় 1079 মিলিয়ন কিলোমিটার পার আওয়ার। মানে চোখের পলক ফেলার আগেই এই ডাটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। কয়েক হাজার কিলোমিটার ট্রাভেল করার পরে এই ডাটাগুলো ফটো ডিওড বা ফটো ডিটেক্টরের সাহায্যে আবারও ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যায়। আর পরবর্তীতে মোবাইল অথবা কম্পিউটার ডিভাইসটা এটাকে রিকনস্ট্রাক্ট করে কোনো গ্রাফিক্স বা অন্য যে কোনো ফর্মে নিয়ে আসে। কোর, ক্লেডিং এবং কপারকে যদি আমরা বাদ দিই তাহলে সাবমেরিন কেবলটা এত মোটা হওয়ার পেছনে এটার আরও 7টা লেয়ার দায়ী, যেগুলোর কাজ এই তারটাকে সমুদ্রের এত বেশি চাপ থেকে বাঁচিয়ে রাখা। তবে এত সিকিউরিটি সেফটি থাকার পরেও এই কেবলগুলো মাঝে মধ্যেই ভূমিকম্প, শার্কের অ্যাটাক বা নিজে নিজেই বিস্ফোরিত হয়ে নষ্ট হয়ে যায়। তবে সাবমেরিন কেবল নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ফিশিং। আসলে কিছু ফিশার এইরকম ট্রল ডোরের মাধ্যমে সমুদ্রের নিচের মাছগুলোকে শিকার করার ট্রাই করে। আসলে এটাতে একটা রশি লাগানো থাকে যেটা জাল ও শিপের মধ্যে একটা কানেকশন করে দেয়। আর এরপরে এই জালটা সমুদ্রের নিচে একেবারে মাটিতে ফেলা হয় আর মাটির সাথে ঘষতে ঘষতে স্রোতের বিপরীতে নেওয়া হয়, যাতে করে মাছগুলো যখন স্রোতের সঙ্গে এইদিকে যাবে তখন তারা আস্তে আস্তে করে জালের মধ্যে এসে জমা হয়। কিন্তু যদি এই জালটা ভুল করেও সাবমেরিন কেবলের উপরে ফেলে দেওয়া হয় তাহলে এই ঘষাঘষির জন্য সাবমেরিন কেবলটা অনেক বেশি দুর্বল হয়ে যায় আর সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন আপনাদের সবার মনে হয়তোবা এই কোয়েশ্চেনটা বারবার করে উকি দিচ্ছে যে যদি সমুদ্রের এত নিচে এত ভয়ঙ্কর পানির প্রেসারের মধ্যে কোনো সাবমেরিন কেবল একবার নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে ঠিক কী করে করা হয়। আসলে ঠিক করা তো হচ্ছে পরের কথা। হাজার হাজার কিলোমিটার লম্বা সাবমেরিন কেবলের সমুদ্রের কোন পার্টের কোন জায়গাটা নষ্ট হয়েছে সেইটা আইডেন্টিফাই করাই হচ্ছে গিয়ে প্রথম কাজ। কিন্তু এইটাই করা হয় কিভাবে আপনার জানার জন্য বলে দেই। আজকাল যেই সাবমেরিন কেবলগুলো সমুদ্রের নিচে ফেলা হচ্ছে সেগুলো মোটায় পুরো 1 ইঞ্চি হয় আর সেগুলোর 1 কিলোমিটারের ওজন হয় পুরো 1400 কেজি। আর এগুলোকে ইনস্টল করার জন্য তারগুলোকে একসাথে জোড়া দিয়ে বিশাল বড় দৈর্ঘ্যের একটা তার শিপের মাধ্যমে এনে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়। আসলে অনেক অনেক বছর ধরে রিসার্চ করার পরে যখন ফাইনালি তারা সমুদ্রের কোনো একটা লোকেশনকে চুজ করে তখন এই তারগুলোকে রোল আপ করে জাহাজে করে নিয়ে আসা হয় আর এরপরে এগুলোকে আস্তে আস্তে করে জোড়া দিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে বিছিয়ে দেওয়া হয়। বর্তমানে একটা স্পেশাল রোবোটিক মেশিনকে সমুদ্রের নিচে নামানো হয় যেটা কিনা সমুদ্রের তলদেশ দিয়ে চলতে পারে। আর সেটা 1 মিটার গর্ত করে করে সাবমেরিন কেবলগুলো বিছিয়ে বিছিয়ে সামনের দিকে আগাতে থাকে। আর যেহেতু এই কাজটা খুবই স্লোলি সামনের দিকে আগায় এই জন্য এটাকে নিখুঁতভাবে করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা স্টাডি থেকে এটা জানা যায় যে ইউরোপ ও আমেরিকাকে কানেক্ট করার জন্য যেই সাবমেরিন কেবলটা বসানো হয়েছিল যেটার দৈর্ঘ্য ছিল 6600 কিলোমিটার, সেইটা বসাতে সময় লেগেছিল প্রায় 2 বছর। যখন একটা শিপের সমস্ত ওয়্যার শেষ হয়ে যায় তখন নতুন একটা শিপের নতুন ওয়্যার নিয়ে আসা হয় আর শেষের শিপের ওয়্যারের মাথার সাথে নতুন শিপের ওয়্যারের মাথা জোড়া দিয়ে আবারও নতুন করে কাজ শুরু করা হয়। তবে এই কাজগুলো যতটা না স্লোলি আগায় তার চেয়ে এটাকে বেশি স্লো করে দেয় পৃথিবীর আবহাওয়া। আসলে আটলান্টিক মহাসাগরের মতো সাগরগুলোতে 365 দিনই তুফান চলে, 365 দিনই বড় বড় ঢেউ চলে। আর এগুলো কখন যে তুফানে কনভার্ট হয়ে যায় বা ভয়ঙ্কর সাইক্লোনে কনভার্ট হয়ে যায় সেটা কেউই বলতে পারে না। বাই দ্য ওয়ে, সাইক্লোন, তুফান ও হেরিকেনের মধ্যে পার্থক্য কী এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে চেক করে আসতেই পারেন। আর তাছাড়া আটলান্টিক মহাসাগরের এই তুফানগুলো মাঝে মধ্যেই ক্যাটাগরি 1-এর হারিকেনে কনভার্ট হয়ে যায়। যখন আমি এই ভিডিওটা নিয়ে রিসার্চ করছিলাম তখনও আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যাটাগরি 1-এর একটা হারিকেন ছিল যেটা কিনা 24 আগস্টে গিয়ে আমেরিকাতে আক্রমণ করেছিল। আর এই জন্যই যখন তুফান বা হারিকেন চলে আসে
তখন ওয়্যার বেছানোর কাজগুলো পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় যতদিন পর্যন্ত আবহাওয়া আবারও পূর্বের অবস্থায় ফিরে না আসে। এখন আপনি এটা বুঝতেই পারছেন যে যখন ইনস্টলেশনের প্রসেসটাই এত লেন্দি আর এত ভয়ঙ্কর, তখন রিপেয়ার করার কাজটা কতটা ভয়ঙ্কর আর কতটা লেন্দি হতে পারে। নর্মালি সাবমেরিন কেবলের দুই পাশেই দুইটা ডাটা সেন্টার থাকে, আর এই ডাটা সেন্টারগুলো 24/7 সাবমেরিন কেবলকে খুব ভালো করে চেক করে। যদি কোনো একটা ডাটা সেন্টারের কানেকশন বন্ধ হয়ে যায়, তার মানে এটা ক্লিয়ার যে সমুদ্রের নিচে কেবল কোনো জায়গায় ছিঁড়ে গেছে। কয়েক হাজার কিলোমিটার তারের মধ্যে কোন জায়গায় তারটা ছিঁড়েছে এটাকে বের করার জন্য একটা স্পেশাল মেশিনের ইউজ করা হয়, যেটাকে অপটিক্যাল টাইম ডোমেইন রিফ্লেক্টর বলা হয়। আসলে এই ডিভাইসটা দুই এন্ড থেকেই দুইটা লাইটের সিগন্যাল পাঠায়, তবে যেহেতু কেবলটা মাঝখান দিয়ে ছিঁড়া, এই জন্য এই লাইটগুলো সেখান থেকে বাউন্স ব্যাক করে আবারও ফেরত আসে। আর এই লাইটগুলোর সিগন্যালের মাধ্যমেই তারা এই জিনিসটা বের করতে সক্ষম হয় যে কোন জায়গায় কেবলটা ছিঁড়েছে। আসলে লাইটটা কত দূর পর্যন্ত গিয়েছিল, কত দ্রুত এটা ফিরে এসেছে, আর এটার স্ট্রেন কতটা বাকি ছিল, এগুলোর মাধ্যমেই একটা অনুমান করা হয় যে কত কিলোমিটার দূরে কেবলটা ছিঁড়েছে। আর এই প্রসেসটাই দুই পাশ থেকে করা হয়, আর এটাকে ভেরিফাই করার ট্রাই করা হয় যে দুই পাশের লোকেশনটাই কি সেম মিলছে কিনা। এখন যখনই তারা এটা আইডেন্টিফাই করতে সক্ষম হয়ে যায়, তখন তারা ডিসি সার্ভিসটা অফ করে দেয়, মানে কেবলের মধ্যে যেই কারেন্টটা পাঠানো হতো সেটা বন্ধ করে দেয়। আর এরপরে সেখানে আরওবিসদের পাঠানো হয়। আরওবিসের মাধ্যমে প্রথমে ফিজিক্যালি গিয়ে কেবলের ময়না করা হয়, আর এরপরে কেবলটাকে উপরে তুলে এনে জাহাজের ঠিক কাছে নিয়ে আসা হয়। এরপরে কেবলের যেই পার্টটা নষ্ট হয়েছে বা যেই পার্টটা ছিঁড়ে গেছে, সেই পার্টটাকে বাদ দিয়ে সেখানে নতুন তার দিয়ে জোড়া দেওয়া হয়। এখন যেহেতু ফাইবার অপটিকটা গ্লাস দিয়ে বানানো হয়, এই জন্য এটাকে খুবই সূক্ষ্মভাবে জোড়া দিতে হয়। এটাকে এমন করে জুড়তে হয় যেন দেখে মনে হয় এটা কখনো ভাঙেইনি, মানে এটা পূর্বের অবস্থায় যেমন ছিল ঠিক তেমনটাই করে ফেলা হয়। আর এই প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিং। আর যদি এমনটা হয় যে সমুদ্রের গভীরতা একটু বেশি আর কেবলের লেন্থটা একটু কম, এই জন্য এটা উপর পর্যন্ত আসছে না, তখন এটাকে টেনে সমুদ্রের কাছাকাছি আনা হয়, আর এরপরে এটার সাথে সেকেন্ড একটা তার জোড়া দিয়ে সেটাকে আবারও নিচে ফেলে দেওয়া হয়। আর এমন করেই পরবর্তী পার্টগুলোর সাথেও করা হয়। তো এই ভিডিওতে আমরা জেনে ফেললাম সাবমেরিন কেবল কেন এত বেশি জরুরি, এটার স্পিড কেন এত বেশি, আর এটা কিভাবে কাজ করে। তাছাড়া এটাকে কিভাবে ইনস্টলেশন করা হয়, কিভাবে পরবর্তীতে এটাকে রিপেয়ার করা হয়, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা জেনে গেলাম। আমার মনে হয় সাবমেরিন কেবল নিয়ে আপনার যত কোয়েশ্চেন ছিল, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আপনি এখানে পেয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।